গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনবেন দ্বাদশ পর্ব। বছর খানেকের মধ্যেই আরশি যেন হুট করে গা ঝাড়া দিয়ে উঠল। যে আরশিকে দেখলে মোটেই 12-13 বছরের কিশোরী মেয়ে মনে হতো না, সেই আরশি যেন এই বছর খানেকেই তরতর করে বেড়ে উঠল। আরশি আসার পরপরই আশিস আর মিলির সংসার যেন আবার ঘর হয়ে উঠল। দীর্ঘদিন এই বাসায় রান্নাবান্না হতো না, আরশি আসায় আবার রান্নাবান্না শুরু হলো। রাতে ডাইনিং টেবিলে নিয়ম করে খাওয়া দাওয়া শুরু হলো। একজন ছোটা কাজের বুয়াও পাওয়া গেল। সে সকালে নাস্তা আর দুপুরের খাবার রান্না করে দিয়ে যায়। রাতে শুধু ভাতটুকু রেঁধে নেয় মিলি। এ বাসায় আরশির কাজ সারাদিন মিলির সঙ্গে সঙ্গে থাকা। মিলি তাকে ইচ্ছে মতো সাজায়, জামা পরায়, সঙ্গে নিয়ে হাঁটতে বের হয়, রাজ্যের গল্প করে। আরশিরেতে যতটা না আনন্দ লাগে, তার চেয়ে বেশি লাগে মায়া। এই এত বড় মানুষটাকে তার নিজের চেয়েও ছোট মনে হয়। মিলি তার সঙ্গে যা করে তাকে স্বাভাবিক স্নেহ, মমতা কিংবা ভালোবাসার নিমিত্তে মাপা সম্ভব নয়। এ তার চেয়েও বেশি কিছু, তীব্র কিছু। কখনো কখনো তা রীতিমতো অত্যাচার। আরশির মতন একজন, যে কিনা তার শৈশবের বেশিরভাগ অংশ জুড়েই দেখেছে ভয়াবহ অনাদর, অবহেলা আর অত্যাচার, তার জন্য এই সম্পূর্ণ উল্টো এক জগৎ, ভীষণ অস্বস্তির। সে তাই অনেক কিছুই উপভোগ করতে পারে না, তবে হাসি মুখে মেনে নেয়। এই কদিনেই মিলির জন্য তার অদ্ভুত এক মায়া হতে থাকে। যে জটিল জগৎ দেখে বেড়ে উঠেছে আরশি, তাতে মিলিকে তার কাছে মনে হয় সহজ সরল এক শিশু। মিলি আরশিকে স্কুলে দিল না। তার খুব ভয়, সব সময় কি এক আতঙ্ক। আরশির যদি কিছু হয়। পারতপক্ষে সে আরশিকে নিয়ে বের হয় না, হলেও নানান সাবধানতা। প্রথম বছরখানেক সে নিজে নিজেই পড়ালো আরশিকে। মিলির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল আরশির কথা, শব্দচয়ন, বাচনভঙ্গি। সে আরশিকে বলল সে চায় না আরশি আগের মতো করে গ্রামের ভাষায় কথা বলুক। সে চায় আরশি সুন্দর শহুরে উচ্চারণে, সুন্দর বচনভঙ্গিতে কথা বলুক, তাকে মা বলে ডাকুক। এই নিয়ে রাত দিন তার সে কি প্রাণান্তকর প্রচেষ্টা। তবে অল্পদিনেই আরশি তার কথা গুছিয়ে উঠল। কিন্তু কেন যেন সে মিলিকে ঠিক মা বলে ডাকতে পারে না, নিজের ভেতর থেকেই যেন টের পায় না। তারপরও মিলির ভালো লাগে বলে এমন অনেক কিছুই সে করে, মাঝে মাঝে ডাকেও, তবে বেশিরভাগ সময় কিছু না বলেই কাটিয়ে দেয়। আর আশিসকে কি ডাকবে? মিলি একদিন বলল আরশি যেন আশিসকে বুবাই বলে ডাকে, কারণ সে তার বাবাকে বুবাই বলতো। আরশি মিলির কোনো কথাতেই আপত্তি করে না, ভালো না লাগলেও মেনে নিত। সে আশিসকেও পারতপক্ষে কিছু ডাকত না, তবে খুব প্রয়োজন হলে বুবাই বলেই ডাকত। আজকাল আরশির উচ্চারণ, শব্দ, কথা শুনে মিলির এত অবাক লাগে। আরশি যখন শুদ্ধ উচ্চারণে কথা বলে, মিলি তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আরশি নিজেও কি থাকে না? থাকে। তার নিজের জীবন, নিজের বদলে যাওয়া নিয়ে মাঝে মাঝেই তার এত অবাক লাগে। তার তখন আম্বরী বেগমের কথা মনে হয়। আম্বরী বেগম সেই রাতে তাকে বলেছিলেন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, আর সময়ে ভালো মন্দ বলতে কিছু নেই। আজ যা মন্দ মনে হয়, কালই মনে হতে পারে তা আসলে মন্দ ছিল না। কথাগুলোকে এখন সত্য মনে হয় আরশির। তার জীবনের প্রতিটি মুহূর্তকে তার কি অসম্ভব জীবন্ত মনে হয়। মনে হয় এই প্রতিটি মুহূর্তেই কোথাও না কোথাও সে শিখছে। সেখানে আসলে ভালো মন্দ বলতে কিছু নেই। সেখানে যা আছে তা হলো সময়, সময়ের আচর,
যা থেকে যায়, সময়ের সাপেক্ষেই থেকে যায়। তবে মিলি যখন তাকে পড়ায়, এই মুহূর্তগুলো আরশির আলাদা করেই চমৎকার কাটে। মিলির পড়ানোর ধরনটা মজার। সে যেন আরশির মতো করেই আরশির বুঝতে পারার এবং না বুঝতে পারার জায়গাগুলো বোঝে। আরশির অঙ্ক বুঝতে খুব সমস্যা হয়, সামান্য জিনিসও সে বুঝে উঠতে পারে না। কিন্তু মিলি যেন ঠিক বুঝে ফেলে কিভাবে বোঝাতে হবে। সে তখন মজার মজার সব উপায় আবিষ্কার করে। যেমন অঙ্ক বোঝাতে গিয়ে সে কিছুতেই আরশিকে বোঝাতে পারছিল না ভগ্নাংশের হর আর লব কোনটা। নানাভাবে বোঝানোর পরও আরশি ঠিক ঠিক ভুলে যায় ভগ্নাংশের নিচের অংশটা হর না উপরের অংশটা। মিলি হঠাৎ সেদিন অঙ্ক করাতে গিয়ে বলল, তুই কি দুধ খেতে পছন্দ করিস? আরশি চমৎকার উচ্চারণ বলল, হ্যাঁ করি। মিলি বলল, দুধের স্বর চিনিস? আরশি এবার খানিকটা হেসে দিয়ে বলে, হ্যাঁ চিনি। আমাদের গায়ে দুধের স্বরকে কি বলে জানো? মিলি বলল, কি? আরশি বলল, হর। আমাদের গায়ে দুধের স্বরকে হর বলে। মিলি বলল, দারুণ, আমি এটাই জানতে চেয়েছিলাম। আমি আশিসের কাছে এটা শুনেছি। এবার শুন, দুধের হর মানে যেটা স্বর আর কি, সেটা দুধের কই থাকে, নিচে না উপরে? আরশি খানিকটা অবাক গলায় বলে, কেন উপরে? মিলি বলে, ওকে গ্রেট। দুধের হর থাকে উপরে আর ভগ্নাংশের হর থাকে নিচে। কি মনে থাকবে? আরশি কিছুক্ষণ মিলির দিকে তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। তুমি না, এটা আমি আর কোনোদিন ভুলব না। তা আরশি ভুলেও না। এমন নানার মজার মজার বিষয়ে আরশির পড়ার সময়টা এত উপভোগ্য হয়ে ওঠে। প্রথম বছরে আরশি অনেকটা এগিয়ে গেল। এই পুরো সময়টা আরশি মিলির ছায়াসঙ্গী হয়ে ওঠে। কিন্তু তার বুকের ভেতর টিপ টিপ করে বাবার কথা, বাবার জন্য ভয়াবহ যন্ত্রণা হয়, চেষ্টা হয়। কিন্তু আরশি কিছু বলে না, কাউকে কিছু না। পরের বছরটা আরশির নিজের জন্য অদ্ভুত এক অভিজ্ঞতার। হুট করেই একদিন সে মেয়ে থেকে নারী হয়ে উঠল। আশিসের তখন নিয়মিত রাতভর কাজ থাকে। সে অফিস থেকে ফেরে ভোরে। আরশি ঘুমায় মিলির সঙ্গেই। সেদিন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আরশির। তার সারা শরীর জুড়ে কেমন অদ্ভুত এক অস্বস্তি। তার মনে হলো তার শরীর জুড়ে কিছু একটা হচ্ছে। সে উঠে বাথরুমে গেল, দেখল তার কাপড় ভিজে আছে রক্তে। সে প্রবল ভয় এবং আতঙ্ক নিয়ে বিছানায় ফিরল, কিন্তু শুতে গিয়ে দেখল বিছানা ওইখানে সেখানে রক্ত লেগে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার! সেই রাতের বাকি সময়টুকু আরশি আর ঘুমালো না, জেগে রইল সারা রাত। মিলি ঘুম থেকে উঠে দেখে আরশি বসে আছে, তার চেহারা কেমন উদ্ভ্রান্ত। মিলি জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরশি জবাব দিল না। বার কয়েক জিজ্ঞেস করতেই আরশি তার কোমর অব্দি ঢেকে রাখা কাঁথাটা সরিয়ে নিল। সেখানে বিছানায় তখনও রক্তের দাগ। মিলি হঠাৎ হেসে ফেলল, তারপর জড়িয়ে ধরল আরশিকে। সবকিছু মেনে নিতে শেখা এই আরশি যেন তার এই পরিবর্তন সহজে মেনে নিতে পারল না। কিন্তু পরিবর্তনগুলো হলো আরো বিস্তৃত, আরো দ্রুত, সর্বপ্লাবী। তার মাস ছয়েকের মধ্যে সে বড় হয়ে উঠল। মেয়ে থেকে হয়ে উঠতে থাকলো পুরোপুরি নারী। তার বুক, নিতম্ব কোমর, উরু, তার পুরো শরীর তাকে সদ্যম্বে জানান দিল, তুমি নারী। একদিন মিলি তাকে দোকানে নিয়ে ফ্রকের বদলে এক গাদা সালোয়ার কামিজ বানিয়ে দিল। প্রথম যেদিন সালোয়ার কামিজ পরল আরশি, মিলি খানিক অবাক চোখে তাকিয়ে রইল। আশিসও ঘরে ঢুকে থমকে তাকালো। একদিনেই কত বড় হয়ে গেছে মেয়েটা। কিন্তু মিলির আচরণ তাতে কিছু বদলালো না। তার কাছে আরশি হয়ে রইল সেই ছোট্ট মেয়েটি। সে তাকে হাতে তুলে খাইয়ে দেয়, বুকের ভেতর নিয়ে ঘুম পাড়ায়, মাথা আছড়ে দেয়, কোলের ভেতর নিয়ে পড়তে বসায়। মিলির জীবনে যে ব্যস্ততার দরকার ছিল তা সে পেয়ে গেছে। তার বুকের ভেতর রোজ যে মমতা, যে মাতৃস্নেহারা জমে জমে
কানায় কানায় পূর্ণ হয়ে উপচে উঠেছিল, তা রাখার একটা পাত্র যেন সে পেয়ে গেল। আরশি তার সেই স্নেহ মমতা রাখার অতল পাত্র হয়ে উঠল। আরশি ছাড়া জগতের আর সবকিছুতেই মিলি তখন সুস্থ স্বাভাবিক একজন মানুষ। শুধু আরশি তারই জীবনের একমাত্র এবং সবচেয়ে অপরিহার্য খেলনা। এখানে সে ডুবে থাকে, ডুবিয়ে রাখে মানব জীবনের সবটা অনুভূতি, অপার ভালোবাসা ঢেলে। আরশির দিন চলে যায়। মাঝে মাঝে মিলির এমন সর্বগ্রাসী আগলে রাখায় কেমন এক ধরনের শ্বাসরুদ্ধ অনুভূতি হয়, হাঁসফাঁস লাগে। আর মাঝে মাঝেই বুকের কোথায় যেন রয়ে যায় গহীন রাতের নিস্তব্ধতা, তীব্র তৃষ্ণা আর অস্পর্শ হাহাকার। সেদিন বিকেলে খুব স্বাভাবিক একটা ঘটনা ঘটল, কিন্তু ঘটনাটা শেষ অবধি আর স্বাভাবিক রইল না। মিলি অবেলায় ঘুমিয়েছিল। আরশির বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হয় না। আজ মিলি ঘুমিয়েছিল বলেই সে চুপি চুপি বারান্দায় গেল। গ্রিলের বাইরে খোলা মাঠ, সেখানে নানান বয়সের ছেলেরা খেলাধুলা করে। সে গ্রিলের বাইরে তাকিয়েছিল, কিছু দেখছিল কিনা আরশি তা জানে না, তবে তাকিয়েছিল দীর্ঘ সময়। লাল স্কচটেপ লাগানো টেনিস বলটা সোজা উড়ে এসে গ্রিলের ফাঁক দিয়ে পড়ল তার পাশে। আরশি চমকে উঠল। সে তাকিয়ে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে গ্রিলের বাইরে। কুকড়া চুলের ফর্সা ছেলেটার চোখে মোটা ফ্রেমের চশমা। ছেলেটা খানিক ইতস্তত করে বলল, সরি, বলটা একটু দেবেন? আরশি কেন যেন খানিক থতমত খেয়ে গেল। সে একবার ছেলেটার দিকে তাকালো, একবার বারান্দায় পড়ে থাকা লাল বলটার দিকে। খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু পুরো বিষয়টিতেই কিছু একটা ছিল। আরশি জানে না কি। সে সঙ্গে সঙ্গেই যেন বুঝতে পারল না ছেলেটা কি বলছে, কিংবা তার কি করা উচিত। ছেলেটা আবার বলল, বলটা একটু দেবেন প্লিজ। আরশি যেন সম্মতি ফিরে পেল। সে বলটা কুড়িয়ে গ্রিলের বাইরে ছুড়ে দিল। ছেলেটা বলটা কুড়িয়ে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। আরশি জবাবে কিছু বলল না। সে ঘরে ফিরে এলো। খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আরশির ভেতর কি যেন একটা কাটা হয়ে বিঁধে রইল, কেমন একটা অস্বস্তিকর অনুভূতি। সে বহুক্ষণ ধরতে পারল না। ধরতে পারল মিলি যখন তাকে ঘুম থেকে উঠে বলল, দুধ খেয়েছিস? আরশি মাথা নেড়ে বলল, না। মিলি বলল, না খেয়ে না খেয়েই তো রোজ কাঠে হচ্ছিস, চুপচাপ বসে থাক, আমি দুধ গরম করে আনছি। মিলি যখন দুধ গরম করতে গেল, সেই মুহূর্তে আরশি তার অস্বস্তি কিংবা অবক্ষয় এই অনুভূতির কারণটা খুঁজে পেল। তার এইটুকু জীবনে কেউ কখনো তাকে আপনি বলে সম্বোধন করেনি। মিলি যখন বলল, দুধ খেয়েছিস, সঙ্গে সঙ্গে বিষয়টা ধরতে পারল সে। আর ছেলেটা তার সঙ্গে কথা বলতে গিয়ে কেমন যেন খানিকটা দ্বিধা, খানিকটা সংকোচ মিলিয়ে আড়ষ্ট হয়েছিল। আরশি জানে না কেন সে টের পেল এই অস্বস্তিকর অনুভূতির ভেতরও কোথায় যেন চিনচিন করে একটু ভালো লাগা মিশে আছে, কিন্তু এর কারণটা সে ধরতে পারল না। আরো দিন দুই কেটে গেল। আর সে অবাক হয়ে লক্ষ্য করল, বিকেল হলেই অবচেতন মনেই তার বারান্দায় গিয়ে দাঁড়াতে খুব ইচ্ছে হয়, কিন্তু সে যায় না। মিলির সঙ্গে নানান গল্প করে, লুডো খেলে। আশিস 14 ইঞ্চি সাদা কালো টিভি কিনে এনেছে। তারা সন্ধ্যায় বসে টিভি দেখে। আশির পড়াশোনা চলে। সে পড়াশোনায় খুব মেধাবী না হলেও ভালো। মাঝে মাঝেই মিলি তার পরীক্ষা নেয়। সেসব পরীক্ষায় আরশি খারাপ করলে মিলির দুশ্চিন্তার অন্ত থাকে না। সে নানান নতুন নতুন উপায় বের করার চেষ্টা করে, যাতে আরশি আরো সহজে শিখতে পারে। আর আরশি যদি কোনো পরীক্ষায় ভালো করে, তার আর আনন্দের সীমা থাকে না। সেদিন বাসায় ভালো রান্না হয়। মিলি গান গেয়ে শোনায়। সে এককালে ভালো গান গাইত। বহুকাল রেওয়াজ নেই বলে সুর তাল লয় সব গুলিয়ে গেলেও সে গায়। আরশিকেও গাইতে হয়। আরশি গান জানে না, তবে সে মুখস্থ পুঁতি বলতে পারে। আম্বরী বেগম রাতে ঘুমানোর সময় তাকে কুলের ভেতর নিয়ে রোজ কোনো না কোনো পুঁথি সুর করে শোনাতো। তার অনেকগুলাই
আরশির মুখস্থ হয়ে গিয়েছিল। এমন একদিন আশির বাসায় দাওয়াত দিল তার পত্রিকার সহ সম্পাদক শরীফুল আলমকে। শরীফুল আলম আশিসের চেয়ে বয়সে বছর পাঁচেকের বড়, কিন্তু তাদের সম্পর্ক বন্ধুর। তারা পরস্পরকে তুমি করে বলে। সে রাতে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে আড্ডা বসল। মিলি গান গাইল, শরীফুল আলম নিজের লেখা কবিতা শোনালো। আশিস বলল ভয়ঙ্কর গা ছমছমে ভূতের গল্প। শেষে এলো আরশির পালা। আরশি বলল, আমি তো কিছু জানি না। আশিস বলল, তুই একটা পুঁথি শোনা। কিন্তু আরশি কিছুতেই বলতে চাইল না। শেষে মিলি মুখ ভার করে বলল, তুই যদি না শোনাস তো আমি আর কখনো গানই গাইব না। আরশির ভালো লাগছিল না। তাছাড়া তার খুব একটা মনেও নেই। ছাড়া ছাড়া দু চার লাইন যা মনে আছে সেটা এরকম আড্ডায় বলা যায় না। কিন্তু বাধ্য হয়েই তাকে বলতে হলো। আম্বরী বেগম এই পুঁথিটা তাকে খুব শোনাতো। তার জীবনের সঙ্গে মিলে গিয়েছিল বলেই কিনা কে জানে। কি অদ্ভুত এক বুক ভার করা কেমন সুর করে আম্বরী বেগম বলতো। সুরটা আরশির মাথায় গেঁথে আছে। সে এক সময় সারাদিন গুনগুন করে গাইত। আজ হঠাৎ কি হলো, সে সেই আবছা অন্ধকারের ঘরেও চোখ বন্ধ করে এক অপার্থিক বুক কেমন করা সুরে বলল, ছোট্ট মায়া উঠল নাইয়া নদীর জলে, মায়ে তাহার মুখ মুছাইল ভেজা আঁচলে, তাহার পরে মেয়ের মুখে চুম্বন দিল, ছোট্ট মেয়ে চক্ষুর জলে কি কান্দন কান্দিল। উড়িয়ে আসিল দস্যুর উড়াল পঙ্খী নাও, সেই নাও বান্ধা নদীর ঘাটে কারে লইয়া যাও। লইয়া যাও লইয়া যাও মাঝি কাহার মায়েরে, মাহারা ছোট্ট মেয়ে ভাসিল চোখেরও সায়রে। অন্ধকার ঘরের নিস্তব্ধ আধারে সেই সুরে যেন কি একটা ভেসে বেড়ালো। গলে গলে ছুঁয়ে গেল মুহূর্তে স্তব্ধ হয়ে যাওয়া মানুষগুলোর বুকের ভেতর। আর সে উঠল না, চুপ করে বসে রইল। উঠল না কেউই। কখনো কখনো অন্ধকার খুব দরকার হয়, খুব, নিজেকে আড়াল করার জন্য। বারান্দার গ্রিলের বাইরের সেই ছেলেটার সঙ্গে আরশির আবার দেখা হলো। এবার কথাও হলো। মিলি কি একটা কাজে বাইরে গেছে। আরশি সন্ধ্যার আগে আগে বারান্দায় গেল। গোধূলির আকাশটা কেমন লাল হয়ে আছে। এসব দেখলেই তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। যযাতিপুরের জন্য ছটফট লাগে। আরশি ছেলেটাকে খেয়াল করেনি। সে কখন এসে গ্রিলের ওপরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছে। এতদিনে সে ছেলেটার কথা ভুলেই গিয়েছিল। ছেলেটা বলল, আপনি রোজ আসেন না কেন? আরশি চমকে গিয়ে তাকালো। প্রথমে সে ছেলেটাকে চিনতে পারল না। যখন চিনল তখন কথা খুঁজে পেল না। ছেলেটা বলল, এই কদিনে তো আরো কটা বল যেতে পারত আপনাদের বারান্দায়, তাই না? সেগুলো কে ছুড়ে দিত? আরশি জবাব দিল না। ছেলেটা আবার বলল, আমার নাম আসিফ। আপনাদের পাশের 3টা বিল্ডিং পরেই আমাদের বাসা। আপনাকে তো কখনো বাইরে দেখি না। আপনি কি সবসময় ঘরেই থাকেন? আরশি এবারও জবাব দিল না। আসিফ বলল, আপনি কথা বলতে পারেন তো? অনেক সিনেমা বা গল্পে এমন হয়। এমন করে ছেলেটা মেয়েটার প্রেমে পড়ে যায়। তারপর দেখা যায় মেয়েটা কথা বলতে পারে না, কিংবা চোখে দেখে না। বলুন তো আপনি কোনটা? আরশি এবার কথা বলল, দুটোই। আসিফ বলল, বাহ, তাহলে তো ভালোই। কিসে পড়েন আপনি? আরশি বলল, কোনো কিছুতেই পড়ি না। আসিফ বলল, মানে কি? আরশির হঠাৎ কেমন বিরক্তি লাগতে লাগলো। সে বুঝল না, চেনে না জানে না এমন একটা মানুষের সঙ্গে সে কেন কথা বলছে। ছেলেটাই বা তাকে এত কিছু কেন জিজ্ঞেস করছে। সে বলল, কোনো মানে নেই। আসিফ আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আরশি চট করে বারান্দা থেকে চলে এলো। এরপর থেকে সে আর বারান্দায় গেল না। কলকাতা থেকে খবর এসেছে সুজাতা রানী স্ট্রোক করেছেন, বড় ধরনের স্ট্রোক। আশিস একা একাই দেখতে গেল। সে ফিরল সপ্তাহখানেক বাদে। সুজাতা রানীর ডান দিকটা অসাড় হয়ে গেছে। নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে। বাসার আবহাওয়া খানিকটা থম মেরে গেল। থম মারা ভাবটা কাটালো তার কিছুদিন বাদে।
আশিসের অফিসে প্রমোশন হলো। আরো কি সব ছোটখাটো ঘটনা ঘটলো। খুব ফুরফুরে মন নিয়ে আশিস বাসায় ফিরল। রাতে আরশি আর মিলিকে নিয়ে বাইরে খেতে গেল। সে রাতে বহুদিন পর আশিস মিলিকে ফিসফিস করে বলল, আমি আজ রাতে তোমার কাছে থাকি। মিলি দাঁত মুখ খিচিয়ে বলল, একদম না। আরশি এখন বড় হয়েছে, তিনজন একসঙ্গে কিভাবে থাকবো। আশিস মুখ করুণ করে বলল, আরশি না হয় আজ ও ঘরে থাকুক। মিলি বলল, একদম না, ও কি ভাববে। আশিস আর কথা বাড়ালো না। সে চুপচাপ গিয়ে ড্রয়িং রুমে শুয়ে পড়ল। মাঝরাতে মিলি আরশিকে ডেকে তুলল। বলল, তার বুকে প্রচন্ড ব্যথা, দম নিতে কষ্ট হচ্ছে। আরশি নিচ থেকে গিয়ে আশিসকে ডেকে আনলো। আশিস মিলির পাশে বসে রইল। আশিসও জেগে রইল। তারপর মিলি হঠাৎ বলল, তুমি আজ এখানেই থেকে যাও, আরশি ও ঘরে ঘুমাক। সে রাতে বহুদিন পর মিলির সঙ্গে আশিসের গভীর ভালোবাসায় ডুবে যাওয়া হলো। পরস্পরের শরীরে উদ্দাম মিশে যাওয়া হলো। পরদিন থেকে আরশির জন্য শুক্ররঞ্জন ডাক্তার আর সুজাতা রানীর ঘরটা ফাঁকা করে দেওয়া হলো। মিলি গর্ভবতী হলো পরের মাসেই। সেইফ হোম ক্লিনিকে পরীক্ষা করানো হলো। রুবিনা রিপোর্ট দেখে হাসল, বলল, এটাই সঠিক সময় ছিল। মিলি ওর মানসিক সমস্যাটা কাটিয়ে উঠেছে এবং আশা করি আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হলো, গর্ভবতী হওয়ার 2 মাসের মাথায় আরশিকে পড়াতে বসে হঠাৎ খেপে গেল মিলি। কি একটা কঠিন বিষয় পড়াচ্ছিল। বার দুই বোঝানোর পরও যখন আরশি বুঝছিল না, মিলি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, রাস্তা থেকে কাউকে তুলে এনে মানুষ করা সম্ভব না, বুঝলি। সে বইপত্র ছুঁড়ে ফেলল মেঝেতে। আরশি অবাক চোখে তাকিয়ে রইল। মিলি ঝড়ের বেগে উঠে চলে গেল। সে কিছুই বুঝল না। পরের কদিনে মিলি ঠিকঠাক ভাবে আরশির সঙ্গে কথা বলল না। এক দুপুরে বলল তাকে চা বানিয়ে দিতে, প্রথমবারের মতো। তারপর একদিন বোয়া না আসাতে বলল ভাত রাঁধতে। দীর্ঘদিন অভ্যাস না থাকায় আরশির একটু সমস্যা হলো, কিন্তু সে পারল। কিন্তু মিলির আচরণ ক্রমশই বদলাতে থাকলো। আরশি সেদিন বহুদিন বাদে বারান্দায় দাঁড়িয়েছিল। আসিফ ঠিক ঠিক কোথা থেকে চলে এলো। সে বলল, আপনি কতদিন পর পর বারান্দায় আসেন বলেন তো। সেটা জানলে আমার জন্য সুবিধা হতো, শুধু ওই সময়টা এসে দাঁড়িয়ে থাকতে পারতাম। রোজ রোজ এই এতটুকু দেখার জন্য দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আরশি সেদিনও কোনো কথা বলল না, চুপচাপ চলে এলো। তার মন বিক্ষিপ্ত হয়ে আছে। সেদিন বুয়াও এলো না। সে তরকারি রাঁধতে গিয়ে ভুল করে 2বার লবণ দিয়ে দিল। খেতে বসে মিলি যেন আগুন হয়ে গেল। ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দিল। সে রাতে মিলি আর কিছুই খেল না। দিনে দিনে আরশির সঙ্গে মিলির কথাবার্তা কমে গেল। আরশির বুকের ভেতর একটা কালো মেঘ ছায়া ফেলল, গভীর কালো মেঘ। কারণ সে জানে জগতে ভালো সময় খারাপ সময় বলে কিছু নেই। আসলে যা আছে তা হলো সময়ের আচর। সে সময়ের আরো একটা আচরের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। রুবিনা চেম্বার থেকে বের হতে যাবে, এই মুহূর্তে আশিস ঢুকলো। আশিসের চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব। রুবিনা সরাসরি বলল, কোনো সমস্যা। আশিস বলল, হ্যাঁ। রুবিনা বলল, কি সমস্যা? কোনো কমপ্লিকেশন, প্রেগনেন্সি নিয়ে কোনো জটিলতা হচ্ছে? আশিস বলল, না, অন্য সমস্যা। মিলি কনসিভ করার পর থেকেই আবার কেমন হয়ে যাচ্ছে। সে আজকাল আরশিকে সহ্যই করতে পারছে না। তার ধারণা সকাল আবার ফিরে আসছে তার পেটে, এবং আরশি তার পেটের বাচ্চার জন্য ক্ষতিকর। বিষয়টা এখনো মসিফ হয়ে ওঠেনি, কিন্তু আমি টের পাচ্ছি দিন যত যাবে বিষয়টা তত খারাপ হবে। আশিসের কথা শেষ হলেও রুবিনা কোনো কথা বলল না। সে চুপ করে রইল অনেকক্ষণ। তারপর চিহ্নিত গলায় বলল, যা আশঙ্কা করেছিলাম শেষ অবধি তাই হলো, কিন্তু একটু অন্যভাবে। আশিস বলল, কিন্তু এখন কি করব? রুবিনা এবারও সঙ্গে সঙ্গে কথা বলল না। খানিক সময় নিয়ে বলল, সমস্যাটা গুরুতর। মিলি এক ধরনের সিজোফ্রেনিয়ায় ভুগছে। সে এটা থেকে বের হতে পারছে না। সকাল সংক্রান্ত ভাবনাগুলো বিষয়টাকে
প্রকট করে তুলছে। আমার ধারণা ছিল আরশির কারণে ওটা কেটে যাবে, একদমই যে কাটেনি তা নয়, একটা বড় জটিলতা কেটে গেছে, কিন্তু তৈরি হয়েছে নতুন জটিলতা। আশিস বলল, এর সমাধান কি? কি করব এখন? রুবিনা বলল, আপাতত যতটা সম্ভব আরশিকে ওর কাছ থেকে দূরে রাখুন, তবে হুট করে একদম সরিয়ে দেবেন না। আশিস বলল, কিন্তু এমনটা কেন হচ্ছে? আরশিকেও এতটা পছন্দ করত। রুবিনা বলল, মিলি কনসেপ্ট করার সঙ্গে সঙ্গে ওর ভেতরে আবার সকালকে হারানোর সেই আতঙ্কটা শুরু হয়েছে। ওর ধারণা ওর চারপাশে যারাই আছে তারা সবাই ওর পেটের বাচ্চাটার শত্রু। ও সবসময় একটা আতঙ্কে ভুগছে, যে কেউ হয়তো ওর বাচ্চাটার ক্ষতি করবে। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলে প্যারানয়েড সিজোফ্রেনিয়া। এই মুহূর্তে প্রথমে ওর মাথায় যেটা ঢুকেছে সেটা হলো আরশি। সে আরশিকে যতই ভালোবাসুক, কনসিভ করার সঙ্গে সঙ্গে ওর মধ্যে এটা ঢুকে গেছে যে আরশি এবারের কেউ না, কাছের কেউ না। সুতরাং ওর পেটের বাচ্চার যদি কেউ ক্ষতি করতে পারে তাহলে সেটা আরশি। এটা ওর মাথায় ঢুকে গেছে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, দিন যত যাবে বিষয়টা তত বেশি এক্সট্রিম হবে। এমনকি আপনাকেও সহ্য করতে পারবে না, কাছে ঘেঁষতে দেবে না। এখন আপনাকে দিয়েও ক্ষতির আশঙ্কা করবে। আপাতত আরশিকে একটু দূরে দূরে রাখুন, আর মিলিকে ওর মতোই থাকতে দিন। আশিস বাসায় ফিরল প্রবল দুশ্চিন্তা নিয়ে। আরশিকে বিষয়গুলো কিভাবে খুলে বলবে সেটা বুঝে উঠতে পারছে না। তবে আরশিকে সে যতটা দেখেছে খুবই বুদ্ধিমতী মেয়ে, কোনো না কোনোভাবে হয়তো তাকে বোঝানো যাবেই। কিন্তু মিলিকে নিয়ে কি করবে সে? আরেকটা বিষয় হচ্ছে আরশির পড়াশোনা। পড়াশোনা একদম বন্ধ হয়ে গেল। তবে দিন দুই বাদে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মিলি নিজেই ডাকলো আরশিকে। স্বাভাবিক গলায় বলল, দেখছই তো যে আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, আরশিকে আর পড়াতেও পারছি না, ওর জন্য একটা প্রাইভেট টিউটর রেখে দাও। আশিস অবাক হলেও মিলির এইটুকু কথাতেই খুশি হলো। সে আরশির জন্য একজন টিউটর রেখে দিল। ৪৫-৫০ বছরের মধ্যবয়স্ক মানুষ, বিধানচন্দ্র নাম, মূল পেশাই টিউশন। সারাদিন ঘুরে ঘুরে টিউশন করান, সব ধরনের সাবজেক্টই দখল আছে। বিধানচন্দ্র সপ্তাহে ৫ দিন আসেন, সন্ধ্যাবেলা ঘন্টা ২ পড়িয়ে যান। ভালো শিক্ষক। আশিসের ইচ্ছে পরের বছর কোনো স্কুলে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দেবে আরশিকে, তারপর মেট্রিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সে। বিধানচন্দ্র খানিকটা শান্তিনিকেতনী ভাষায় কথা বলেন, আচার ব্যবহার ভাবভঙ্গিও তেমন। কবিতা লেখেন। এই মানুষটাই আবার অঙ্ক ইংরেজিতে তুমুল দক্ষ। মাস দুয়েকের মধ্যেই আরশির পড়াশোনাকে তিনি একটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে নিয়ে এলেন। আরশি এমনিতেই নানা বিষয়ে বেসিক জানাশোনার সঙ্গে ভালোভাবেই পরিচিত ছিল। মিলি তাকে চমৎকার ভিত্তি দিয়েছে, ফলে বিধানচন্দ্রের খুব একটা সমস্যা হলো না। তাছাড়া সপ্তাহে ৫ দিন পড়ানোর কথা থাকলেও তৃতীয় সপ্তাহ থেকেই তিনি সপ্তাহে ৭ দিনই পড়াতে শুরু করলেন। তবে সেদিন একটা ঘটনা ঘটল। বিধানচন্দ্র বাংলা দ্বিতীয় পত্র পড়াতে গিয়ে আরশির খাতায় রবীন্দ্রনাথের দুটো লাইন লিখেছেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। লাইন দুটো লিখে তিনি বললেন, বলো তো আরশি, কবিগুরু কোন বইতে এই লাইন দুটো লিখেছিলেন এবং কেন লিখেছিলেন? আরশি ভাবল এটা তার পড়ারই কোনো অংশ, কারণ বিধানচন্দ্রের জানাশোনার ভাবনা এত বিস্তৃত যে সে অনেক সময়ই অবাক হয়ে যায়। একটা মানুষ এত কিছু জানে কি করে? এবং এই কারণেই মানুষটার প্রতি তার শ্রদ্ধাও সীমাহীন। সে বলল, স্যার, আমি তো জানি না, আমার বাইরের বই পড়ার তেমন সুযোগ হয় না। বিধানচন্দ্র বলল, কেন? তোমাদের ড্রয়িং রুম ভর্তি কত বই, তুমি তো পড়তে পারো। আরশি বলল, কিছু কিছু পড়েছি, কিন্তু আমাদের বাসার বেশিরভাগ বই কেমন খটোমটো, প্রবন্ধ, গবেষণা, এসব। গল্প, কবিতা
উপন্যাস খুব কম। বিধানচন্দ্র বললেন, আচ্ছা। তারপর দিন থেকে বিধানচন্দ্র রোজ দুখানা করে বই নিয়ে আসেন। রবীন্দ্রনাথই বেশি। মাঝে মাঝে মানিক, শরৎচন্দ্র আর বিভূতিভূষণও থাকে। আর সে রোজই একখানা দুখানা বই শেষ করে ফেলে। প্রথম প্রথম অনেক কিছুই বুঝতে পারত না, তবে বিধানচন্দ্র চমৎকার করে বুঝিয়ে দিতেন। মানিকের পুতুল নাচের ইতিকথা পড়ে আরশি যেন স্তব্ধ হয়ে গেল। বিধানচন্দ্র পুরো উপন্যাসটা তাকে আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। সেই রাতে আরশির আর ঘুম হলো না। তার মনে হলো, আসলেই তো মানুষের জীবন একটা পুতুল নাচের গল্প। সবার সঙ্গেই অদৃশ্য সুতো বাঁধা আছে। কেউ একজন আড়ালে বসে সেই সুতো নাড়ে, আর মানুষগুলো সেই অদৃশ্য সুতোর টানে অভিনয় করে যায়। কিন্তু এই এত দুঃখ, এত কষ্ট, এত মায়া, এ সবকিছুই কি তাহলে মিথ্যে? সবকিছুই কি তাহলে অভিনয়? বিধানচন্দ্র মানুষটার প্রতি তার কি অসম্ভব এক শ্রদ্ধার নির্ভরতা যে গেড়ে বসে। তার মনে হয় এই জগতে সে যা জানে না, যা বোঝে না, তার সবকিছুর উত্তরই বিধানচন্দ্রের কাছে আছে। এ যেন এক অতল নির্ভরতার উৎস। মিলির তখন 7 মাস চলছে। সে আরো অসহিষ্ণু হয়ে উঠেছে। তাকে সেদিন ডাক্তার দেখাতে নিয়ে গেল আশিস। আগের দিনই বিধানচন্দ্রকে বলে দেওয়া হয়েছিল আজ না আসতে, কারণ বাসায় আশিস মিলি কেউ থাকবে না। কিন্তু সন্ধ্যাবেলা বিধানচন্দ্র এলেন। আরশিকে বললেন জরুরি একটা বিষয় আরশিকে দেওয়ার জন্য তিনি এসেছেন। তার মাথায় কিছু ঢুকলে সেটা বের না হওয়া অবধি তিনি স্বস্তি পান না। তিনি পড়াতে বসাতে গিয়ে বললেন, আচ্ছা আরশি, আমি তোমার চোখ নিয়ে অনেক ভেবেছি। ধরো, ভিন্ন গল্প, উপন্যাস, কবিতায় আমি সুন্দর চোখের অজস্র বর্ণনা পড়েছি, কিন্তু কখনো আমার মনে হয়নি পৃথিবীতে কোনো চোখ এতটা সুন্দর হতে পারে। তুমি কি রোজ কাজল দাও? আরশি খানিকটা অবাক হলেও বলল, আমি কখনোই কাজল দিই না। বিধানচন্দ্র বললেন, অসম্ভব। সে কি করে সম্ভব? এই চোখে কাজল নেই? আরশি মাথা নেড়ে বলল, না। বিধানচন্দ্র খানিক চুপ থেকে বললেন, তোমার চোখ নিয়ে আমি কিছু কবিতা লিখেছি। তুমি কিন্তু আবার কিছু মনে করো না যেন। একটা কথা মনে রাখবে, শিল্পীর কাজ হচ্ছে শিল্প, আর শিল্পের নিয়ামক হচ্ছে সৌন্দর্য। এর বাইরে কিছু নয়। এই যে তুমি, তুমি কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ নও। আমার কাছে গুরুত্বপূর্ণ তোমার চোখ। তুমি আমার কাছে স্রেফ বাচ্চা একটা মেয়ে, কিন্তু তোমার চোখ আমার কাছে জগতের সেরা রহস্য, সেরা আকর্ষণ, সেরা সৌন্দর্য। তুমি কি দেখতে চাও আমার লেখাগুলো? আর সে কি বলবে ভেবে পেল না। সে বিধানচন্দ্রের এই এত ভারী ভারী কথা পুরোপুরি না বুঝলেও তার কেমন যেন অস্বস্তি লাগছিল। এবং অবাক করা ব্যাপার হচ্ছে, সেই অস্বস্তির ভেতর কোথাও যেন একটা তীব্র ভালো লাগাও আছে। সে দুটোই টের পাচ্ছিল, এবং দুটি দান্দিক সত্তার কোনোটাই অপ্রধান নয়। এরা পরস্পরকে ক্রমাগত আঘাত করে চলছে। সে বলল, স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আর আপনি আমার চোখ নিয়েই কবিতা কেন লিখবেন? বিধানচন্দ্র বললেন, সেটা আমি জানি, আর তোমার চোখ জানে। জগতে তোমার চোখের চেয়ে সুন্দর কিছু আর কখনোই সৃষ্টি হয়নি। আরশিকে কেউ মেয়েলি আচরণ অনুশীলন শেখায়নি। সে তার বয়সী আর 8-10টা মেয়ের সঙ্গে মেশার কোনো সুযোগও পায়নি, এবং সে জানেও না এই বয়সী মেয়েদের এই ধরনের পরিস্থিতিতে কি করতে হয়। কিন্তু সে আবিষ্কার করল, বিধানচন্দ্রের মতন একজন বয়স্ক লোক, যে কিনা তার বাবার চেয়েও বয়সে বড় হতে পারে, তার শেষ বাক্যটা আরশির বুকের ভেতর কেমন অজানা একটা শিহরণ বইয়ে দিল। বিধানচন্দ্র আবার বললেন, তুমি কি আমার কবিতাগুলো দেখতে চাও? আরশি বলল, না, আমার কবিতা ভালো লাগে না। আমি কবিতা দেখতে চাই না। বিধানচন্দ্র খানিক চুপচাপ বসে থেকে বললেন, আমার ধারণা তুমি কবিতাগুলো দেখতে চাও, কিন্তু চট করে ধরতে পারছো না। আমি কবিতাগুলো রেখে যাচ্ছি। তিনি তার ঝোলার ভেতর থেকে একটা লাল মলাটের খাতা বের করলেন। খাতাটা আরশির সামনে টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, আমার মনে হয়
তুমি কবিতাগুলো পড়বে, আগ্রহ নিয়েই পড়বে এবং পড়া শেষে একটা অদ্ভুত রকমের আফসোস করবে। আরশি বিধানচন্দ্রের আচরণে প্রচন্ড অবাক হয়েছে এবং মজার ব্যাপার হলো সে তার নিজের আচরণেও অবাক হচ্ছে। তার ধারণা সে নিজে যে আচরণটা করেছে সেটা তার নয়, সেটা অন্য কারো আচরণ। সেই অন্য কেউ তার ভেতরে ঢুকে তাকে নিয়ন্ত্রণ করছে। আরশি বলল, কি আফসোস? বিধানচন্দ্র বললেন, সেটাও খাতায় লেখা আছে। তুমি কবিতাগুলো পড়া শেষ হলে খাতার শেষ পাতায় লাল কালির লেখাটুকু পড়লেই বুঝবে। আরশি চুপ করে রইল। বিধানচন্দ্র বললেন, তুমি বোধহয় জানো না, আমি অকৃতদার। অকৃতদার মানে আমি বিয়েটি করিনি। আরশির এবার খুব বিরক্ত লাগছে এবং কেমন যেন ভয় লাগা শুরু হয়েছে। বিধানচন্দ্র বললেন, আমার সব সময় মনে হতো জগতে এমন কোনো নারী নেই যার সঙ্গ আমার বেশি দিন ভালো লাগতে পারে। আমার কাছে নারী মানেই একঘেয়ে, চাল, তেল, নুন, ডাল আর অলংকারের হিসাব। আরেকটা হিসাব হচ্ছে শরীরের, যেটা 2, 4, 10 বারই পুরোপুরি উন্মোচিত হয়ে যায়, রহস্যহীন হয়ে যায়। আমার জীবনে বহু নারী এসেছে, কিন্তু সেই আশা সামান্য সময়ের জন্য। সেই সামান্য সময়ে সেই নারীদের সব রহস্য আমার কাছে খোলা মাঠের মতন উন্মোচিত হয়ে গেছে। সে শরীরের রহস্য হোক বা মনের। আমি জানি না সংস্কৃতে কেন বলা হয় ক্রিয়াশ্চরিত্রম দেবনা জানতি। নারীর মন তো ঈশ্বরের না জানার কিছু নেই। এদের রহস্য খুবই অগভীর এবং একটা নির্দিষ্ট ছাঁচের। কোনো মেয়েকে মুগ্ধ গলায় তুমি কি সুন্দর বললেই তার অর্ধেক রহস্যই কর্পূরের মতো উড়ে যাবে। সে হয়ে যায় জলের মতন। এটা সত্য এবং বাস্তব। তবে আমার ধারণা বেশিরভাগ পুরুষই নারীকে বুঝতে চায় না। বিধানচন্দ্র খানিক থামলেন। আর সে কিছুই বুঝতে পারছে না এই মানুষটা এসব কথা কেন বলছে। এই এতটা দিন কখনো এতটুকু সময়ের জন্যও সে দেখেনি মানুষটা অন্য কোনো রকম। কি গুছানো, শান্ত, গভীর একজন মানুষ। অথচ আজ কি হলো? বিধানচন্দ্র আবার বললেন, আমার সারা জীবন এই মনে হয়েছে জীবনে একজন মাত্র নারীর সঙ্গে কাটানো অসম্ভব। আমার ভাবনাটা ভাঙতে পারে এমন কেউ হয়তো আমার চেনা জগতে ছিল না, হয়তো অন্য কোথাও ছিল বা আছে, যার সঙ্গে আমার দেখাই হয়নি। কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার হলো, বিধানচন্দ্র তার অদ্ভুত কথাটা শেষ করলেন না, চুপ করে গেলেন। আর সেও চুপ করে রইল। বিধানচন্দ্র হঠাৎ বলল, তোমাকে আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এই ছোঁয়া মানে হাত ছুঁয়ে দেওয়া না, এই ছোঁয়া তার চেয়েও বেশি কিছু, তীব্র কিছু, সর্বগ্রাসী কিছু। আমার দেখতে ইচ্ছে করছে যে অসীম রহস্য তোমার চোখ জুড়ে তার কতটা তোমার শরীরে। তুমি প্রশ্ন করতে পারো, এতক্ষণ আমি তোমার চোখের কথা বললাম, কিন্তু এখন কেন আবার এই কথা বলছি? এর কারণও তোমারই চোখ। ওটা আমার কাছে আসলেই শুধুই চোখ না, একজোড়া উচ্চমাত্রার মাদক। এই মাদক মানুষকে মুহূর্তেই মাতাল করে দেয়। বিধানচন্দ্র উঠে দাঁড়ালেন। আর সে হয়তো বিধানচন্দ্রের সব কথার প্রতিটি শব্দ আলাদা করে বুঝল না, কিন্তু বিধানচন্দ্রের কথার মূল অর্থ সে বুঝেছে। তার ভিতরে হঠাৎ প্রবল এক আতঙ্ক ভর করল। বিধানচন্দ্র তার দিকে এগিয়ে আসছেন। 1 পা 2 পা করে সে আরশির খুব কাছাকাছি চলে এলেন, খুব কাছাকাছি। আরশি এখন কি করবে? সে কি চিৎকার দেবে, ছুটে দৌড়ে পালাবে? কিন্তু আরশি কিছুই করল না। বিধানচন্দ্র তার মুখ নামিয়ে আনলেন আরশির মুখের দিকে। আরশি প্রবল আতঙ্কে চোখ বন্ধ করল। সে বিধানচন্দ্রের গায়ের গন্ধ পাচ্ছে, গাঢ় নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। বিধানচন্দ্রের একটা কাপা হাত আরশির গাল ছুঁয়ে বন্ধ চোখের পাতার উপর স্থির হয়ে রইল। আরশির পুরো শরীর তখন থরথর করে কাঁপছে, কিন্তু সে যেমন বসেছিল তেমনই বসে রইল। বিধানচন্দ্রের হাতটা হঠাৎ আরশির চোখের উপর থেকে সরে গেল, আর স্পর্শ করল না তাকে। কিন্তু আরশি চোখ খুলল না।
সে চোখ বন্ধ করেই বসে রইল। যেমন ছিল ঠিক তেমনই। অনেকক্ষণ পর আরশি চোখ খুলল, কিন্তু বিধানচন্দ্রকে সে কোথাও দেখতে পেল না, কোথাও না। কেবল টেবিলের উপর তার লাল মলাটের খাতাটা পড়ে আছে। বিধানচন্দ্রের সঙ্গে এই জন্মে সেই তার শেষ দেখা। পরদিন থেকে বিধানচন্দ্র আর এলেন না। আশিস অপেক্ষা করল কয়েকদিন, খোঁজ খবর লাগালো, কিন্তু বিধানচন্দ্রের কোনো খোঁজ পাওয়া গেল না। তিনি যেন দিব্যি হাওয়ায় মিলিয়ে গেছেন। আর সে কাউকে কিছু বলল না। সে যেমন ছিল তেমনি চুপচাপ রয়ে গেল। মিলি দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। আজকাল সে তার কাছাকাছি কাউকে যেতে দেয় না। সেদিন মিলিকে নিয়ে আশিস আবার ডাক্তার দেখাতে গেল। আর সে আবারও একা বাসায়। বিকেলটা কেমন থম মেরে আছে যেন। আজকাল এই চার দেয়ালের ভেতর খুব অস্থির লাগে আরশির। আকাশ দেখতে ইচ্ছে করে, খোলা মাঠে হেঁটে যেতে ইচ্ছে করে, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, মিশতে ইচ্ছে করে। নিজেকে কেমন খাঁচার পাখি মনে হয়। মাঝে মাঝে দম বন্ধ লাগে। এই বাসায় একটা মাত্র বারান্দা। বারান্দাটা মিলিয়ার আশিসের ঘর লাগোয়া। ফলে আজকাল আর বারান্দায় যাওয়ার সুযোগও হয় না আরশির। আজ বাসায় কেউ নেই বলে সুযোগটা হলো। সে গিয়ে বারান্দায় দাঁড়ালো। কিন্তু বাইরের পৃথিবীটাও যেন কেমন। সবকিছু যেন আজ কোনো কারণে থমকে আছে। কোথাও যেন কোনো প্রাণ নেই। মন ভালো হওয়ার বদলে আরো যেন খারাপ হয়ে গেল। এই মুহূর্তে আসিফ এলো। সে বারান্দার গ্রিলের উল্টো দিকে দাঁড়িয়ে আরশিকে সরাসরি বলল, কি পেয়েছেন আপনি? পেয়েছেনটা কি? আরশির নিজের ভেতরটা এমনিতেই কেমন শূন্য লাগছিল। আসিফের এমন উপস্থিতিতে সবকিছু যেন আরো বেশি বিরক্ত এবং এলোমেলো লাগলো। সে ঝাঁঝালো গলায় বলল, কি সমস্যা? আসিফ কোনোভাবেই আরশির এমন উত্তর এবং ভঙ্গি আশা করেনি। সে থতমত খেয়ে গেল এবং খানিকটা দমে গেল। সে বলল, কিছু না, সরি। আরশি বলল, কিছু না হলে দাঁড়িয়ে আছেন কেন? আসিফ বলল, চলে যাব। আরশি বলল, কাজ না থাকলে অবশ্যই চলে যাবেন। আসিফ বলল, কাজ তো আছেই। আরশি বলল, কি কাজ? আসিফ বলল, আপনার সঙ্গে কথা বলা। এটা ছাড়া আরো একটা কাজ আছে, কিন্তু সেটা বলতে ভয় হচ্ছে। আরশি এবার আর কোনো কথা বলল না। তার এবার খানিকটা কৌতূহল হচ্ছে। আসিফ বলল, আপনি বাসা থেকে বের হন না? আরশি বলল, সেটা জেনে কি লাভ? আসিফ বলল, লাভ আছে, কিন্তু এখন বলা যাবে না। আরশি কোনো কথা বলল না। আসিফ বলল, ওকে, না বললে নাই। আপনি কিসে পড়েন? আরশি আবারও বলল, সেটা জেনে কি লাভ? আসিফ বলল, না মানে তাহলে বুঝতে পারতাম আপনি আমার চেয়ে কতটা ছোট। আরশি বলল, আমি আপনার চেয়ে ছোট কে বলল? আসিফ বলল, আমি জানি। আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু আমাকে দেখে সবাই ভাবে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আশেপাশে যারা আমাকে ছোট ভেবে তুই তুকারি করে, আসল ঘটনা শোনার পর তাদের চেহারার অবস্থা হয় দেখার মতো। সুতরাং বুঝতেই পারছেন, আমাকে দেখতে যতটা ছোট মনে হয়, ঘটনা আসলে উল্টো। আরশি বলল, আমি ছোট না বড় সেটা জেনে কি লাভ? আসিফ বলল, না মানে ছোট হলে তুমি করে বলতে পারতাম। আরশি বলল, আপনাকে সম্ভবত কেউ শেখায়নি। অপরিচিতরা ছোট হোক বড় হোক, তাদের আপনি করেই বলতে হয়। আসিফ বলল, তাহলে চলুন পরিচিত হই ঝটপট। আরশি বলল, আপনি এখন যান, আমি চলে যাচ্ছি। আসিফ বলল, আমি রোজ দাঁড়িয়ে থাকি, কিন্তু আপনি আসেন না। আমি কমাস ধরে দাঁড়িয়ে থাকছি জানেন। আরশি বলল, কেন দাঁড়িয়ে থাকেন? আমি তো আপনাকে দাঁড়িয়ে থাকতে বলিনি। আসিফ এবার চুপ করে গেল। তারপর হঠাৎ নরম গলায় বলল, তা অবশ্য ঠিক, আপনি তো বলেননি। আরশি বলল, আর দাঁড়িয়ে থাকবেন না, যাই। আরশি ঘুরে চলে যাচ্ছিল। এই মুহূর্তে আসিফ পেছন থেকে বলল, আচ্ছা, আর দাঁড়িয়ে থাকবো না, কিন্তু ওই যে তখন বললাম আপনার সঙ্গে কথা বলা ছাড়া আরো একটা কাজ আছে, সেটা বলি। আরশি বলল, কিন্তু তখন তো বললেন সেটা বলতে ভয় পাচ্ছেন, এতক্ষণে ভয় চলে গেছে? আসিফ বলল,
ভয় চলে যাওয়ার মতো কিছু করেছেন? এতক্ষণে যা করেছেন তাতে বরং ভয় আরো বেড়ে গেছে। আরশি বলল, তাহলে? আসিফ বলল, আর তো দাঁড়িয়ে থাকতে না করেছেন, তার মানে আপনাকে আর দেখতেও পাবো না। তাছাড়া আপনি তো বাইরেও আসেন না, তার মানে আপনার সঙ্গে আর কখনো দেখাই হচ্ছে না। দেখাই যদি আর না হলো, তাহলে ভয় পেয়ে আর কি হবে? আরশি কোনো কথা বলল না, তাকিয়ে রইল। আসিফ মৃদু গলায় বলল, সেদিন আপনাকে যখন বলটা দিতে বললাম আর আপনি কেমন চোখ তুলে তাকালেন, সঙ্গে সঙ্গে আমার গলা শুকিয়ে গেল। তারপর থেকে গলা শুকিয়ে আছে। জগের পর জগ পানি খেয়ে যাচ্ছি, লাভ হচ্ছে না। এই যে দেখেন এখনো। আসিফ সময় নিয়ে ঢোক গিলল, তারপর আবার বলল, সেই থেকে মনে হচ্ছে আপনার চোখের দিকে যদি অনেকটা সময় ধরে তাকিয়ে থাকি তাহলেই তেষ্টা মিটবে না। সেদিন রাতে আর সে অনেকটা সময় ধরে আয়না দেখল। সে আসলে আয়না না, দেখল তার চোখ। আচ্ছা, মানুষের চোখে কি এমন থাকে যা অন্য মানুষকে এমন মুগ্ধ করে? অনেক ভেবেও আরশি যেন কিছুই পেল না। তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে আরশি হঠাৎ একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। সেটি হলো, আয়না আর চোখের ভেতর একটা চমৎকার সম্পর্ক রয়েছে। সম্পর্কটা খানিক অদ্ভুত, কিন্তু খুবই গভীর। জগতের দৃশ্যমান প্রায় সবকিছুকেই দেখার মতো ক্ষমতা রয়েছে চোখের, অথচ সে নিজেই নিজেকে দেখতে পায় না। নিজেকে দেখার ক্ষমতা নেই তার। নিজেকে দেখতে হলে তাকে যেতে হয় আয়নার কাছে। কি অদ্ভুত সমীকরণ! পরদিন বিকেলেও বাড়ি ছিল না মিলি আর আশিস। যাবে না যাবে না করেও আরশি সন্ধ্যার আগে আগে বারান্দায় গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। সে কি কারোর জন্য অপেক্ষা করছে? আরশি নিজেকে বোঝালো, না, সে কারোর জন্য অপেক্ষা করছে না। কার জন্য অপেক্ষা করবে সে? সে এমনি এমনি বারান্দায় এসেছে। বাসায় কেউ নেই, তার করারও কিছু নেই, তাই সে বারান্দায় এসেছে। এখানে অন্য কোনো কারণ নেই, আর কারোর জন্য বারান্দায় আসার কোনো যুক্তিও নেই। কিন্তু আরশি মাঠের এদিক সেদিক তাকালো। ছেলেপুলেরা খেলছে। সে একজন একজন করে দেখল। সে কি কাউকে খুঁজছে? না, কাকে খুঁজবে সে? আরশি তার ঘরে ফিরে এলো। তার কি একটু অস্থির লাগছে? মন খারাপ লাগছে? আরশি পাত্তা না দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে আবার বারান্দায় এলো। বাইরে তখন অন্ধকার নেমে গেছে। সে খানিক দাঁড়িয়ে রইল। তারপর যেই ফিরে যাওয়ার জন্য ঘুরেছে, মিলি ঘরে ঢুকলো ওই সময়ে। মিলির হঠাৎ কি হলো কে জানে। সে প্রচন্ড ক্রোধে উন্মুক্ত হয়ে উঠল। চেঁচিয়ে উঠে বলল, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এখানে কি করিস? আমার সকালকে মেরে ফেলার ফন্দি করিস? কি কিছু লুকিয়ে রেখেছিস এখানে? কই লুকিয়ে রেখেছিস দেখি? কই, খাটের নিচে, বারান্দায়? আশিস মিলির পেছনে পেছনে ঘরে ঢুকেছে। সে শার্ট খুলতে খুলতে আরশিকে চোখের ইশারায় আশ্বস্ত করলো। তারপর মুখে বলল, যা তোর ঘরে যা। আরশি মিলিকে পাশ কাটিয়ে যাচ্ছিল। মিলি হঠাৎ উন্মাদিনীর মতো ঝাঁপিয়ে পড়ল আরশির উপর। দুহাতে তার চুল খামচে ধরে চিৎকার করে বলতে থাকলো, তুই কি করেছিস এই ঘরে? কি করেছিস? বল, বল। হতভম্ব আশিস অনেক কষ্টে আরশিকে ছাড়ালো। আরশি চুপচাপ তার ঘরে চলে এলো, কিছুই বলল না। কিন্তু আশিস এবার ভালো রকম দুশ্চিন্তায় পড়ে গেল মিলিকে নিয়ে। আরশি তার চোখের সামনে থাকলে বিপদ, কিন্তু আরশিকে কি করবে সে? দুদিন বাদে আরশির ঘরে এলো আশিস। মিলির অসুস্থতাটা বিস্তারিত বুঝিয়ে বলল। আরো নানান রকম কথাবার্তা শেষে বলল, তোর তো স্কুলে ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ মেট্রিকটা দিতে হলে ক্লাস 9 থেকেই রেজিস্ট্রেশন করার একটা ব্যাপার থাকে। আমি তোর জন্য একটা স্কুল দেখে এসেছি, ভালো স্কুল, মেয়েদের। মেয়েদের জন্য ওদের ভালো হোস্টেলও আছে। তুই আপাতত হোস্টেলেই থাকবি। আর সে কোনো কথা বলল না। তবে মিলিকে ছেড়ে যেতে তার খারাপ লাগবে। আবার চোখের সামনে সেই মিলির সঙ্গেই এই মিলিকে মেলাতেও তার খুব কষ্ট হয়, খুব কষ্ট। তার চেয়ে দূরে থাকাই ভালো। তাছাড়া সে পড়াশোনাটাও করতে চায়, বাইরের জগৎটা দেখতে চায়। পরের শনিবারে আরশি স্কুলে ভর্তি হয়ে গেল। তার পরদিন উঠে এলো হোস্টেলে। ধ্বজাতপুর গ্রামের সেই ছোট্ট আরশি যেন
টুপ করে এসে পড়ল এক বিশাল সমুদ্রে। এই বিশাল সমুদ্রে সে হাবুডুবু খেতে লাগলো। বয়সে সে তার ক্লাসের মেয়েদের চেয়ে বছর দুয়েকের বড়ই হবে, কিন্তু অসংখ্য দিক দিয়ে সে ছোট। তার জগৎ যেখানে এই এতটা বছর আটকে ছিল কত শত দ্বিধা আর দ্বন্দ্বের দেয়ালে, সেখানে তার চারপাশের এই মেয়েগুলো উড়ে বেরিয়েছে যেমন ইচ্ছে রং আর স্বাধীনতার আকাশে। ফলে আরশির দিন কাটতে লাগলো প্রবল আড়ষ্টতায়। ক্লাস 9 থেকে 10 উঠলেও আরশির রেজাল্ট তেমন ভালো হলো না। এর মধ্যে মিলির বাচ্চা হয়েছে, এবারও ছেলে। আশি শেষে বার কয়েক আরশিকে নিয়ে গিয়েছিল, কিন্তু মিলির অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং ছেলে হওয়ার পর থেকে অবস্থা আরো খারাপ হয়েছে। সে এখন কাউকেই তার আশেপাশে ভিড়তে দেয় না, এমনকি আশিসকেও না। আরশি গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। আশিস বরং মাঝে মাঝে আরশির হোস্টেলে আসে। আরশিকে নিয়ে হোস্টেলের বাইরে মাঠে বসে থাকে, গল্প করে। আরশির তখন মনে হয় সে একাই নয়, এই জগতের প্রতিটি মানুষই একা, ভীষণ একা আর অসহায়। ট্রেনের ক্লাস শুরু হয় সপ্তাহখানেক পর আবার আশিস এলো। আরশি বাইরে এসে দেখে আশিসের সঙ্গে শরীফুল আলম, আশিসের পত্রিকার সেই সহ সম্পাদক, যার সামনে আরশি পুঁথি পড়ে শুনিয়েছিল। তারা দুজন আরশিকে নিয়ে বের হলো। সারাদিন কত কত জায়গায় ঘুরলো। একটা স্টুডিওতে নিয়ে আরশির ভয়েস পরীক্ষা করালো। দুটো বাদ্যযন্ত্রও কিনলো। তারপর আবার ফিরে এলো কলেজে। হোস্টেলের হাউস টিউটরের সঙ্গে কিসব কথা হলো। যাওয়ার আগে আগে আশিস বলল, তোর শরীফুল চাচা টিভিতে একটা প্রোগ্রাম করবে। এটা মূলত বাংলাদেশের লোকসঙ্গীতের প্রোগ্রাম, কিন্তু সে প্রথমেই তোকে দিয়ে শুরু করাতে চায়। আর সে অবাক গলায় বলল, আমি তো গান পারি না। শরীফুল আলম বললেন, তোমাকে গান পারতে হবে না, তুমি যেটা পারো সেটা পারলেই হবে। তুমি আমার প্রথম প্রোগ্রামে সেই পুঁথির পালাটা পড়ে শোনাবা। আর সে বলল, ওইটা আমার ওইটুকুই জানা, তার বেশি জানি না আমি। শরীফুল আলম পকেট থেকে ভাঁজ করা একটা খাতা বের করে আরশির হাতে দিলেন। বললেন, আমি পুরোটা সংগ্রহ করতে পারিনি, তবে ওটার কিছু অংশ এখানে আছে। তুমি যতটা সম্ভব মুখস্থ করে প্র্যাকটিস করো। আর তোমার জন্য দুটো বাদ্যযন্ত্রও কেনা হয়েছে। সপ্তাহে 2 দিন এসে তোমার স্কুলের গানের শিক্ষক তোমাকে রেওয়াজ করিয়ে যাবেন। আরশি বলল, আমি তো বাদ্যযন্ত্রের সঙ্গে কখনো বলি নাই, শুনিও নাই। শরীফুল আলম বললেন, কিন্তু এটা তো টিভিতে যাবে, ইনস্ট্রুমেন্টের দরকার আছে। আর তাছাড়া গ্রামগঞ্জে পুঁথির সঙ্গে এই ধরনের বাদ্যযন্ত্রও ব্যবহার হয়। আশিস আর শরীফুল আলম এরপরও নানান পরিকল্পনা আলাপ আলোচনা করল। আরশি চুপ করে দাঁড়িয়ে রইল। প্রোগ্রাম রেকর্ডিং হবে এর পরের মাসে। এতদিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গোল বাঁধল রেকর্ডিং এর দিন। আরশি কিছুতেই বাদ্যযন্ত্রের সঙ্গে সুর তুলতে পারছিল না। বাদ্যযন্ত্র শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তার সুর এলোমেলো হয়ে যাচ্ছিল। আরশির গলার স্বর যে এমনিতে আহামরি কিছু তা নয়, কিন্তু সেদিন রাতে আশিসের বাসায় ড্রয়িং রুমে আরশির গলায় তার বুকের ভেতরের সবটা আবেগ অনুভূতি যেন গলে গলে বের হয়ে পড়ছিল। শরীফুল আলমেরও সেই কথা। সে অসাধারণ গানের গলা অনেকেরই পাবে, কিন্তু এমন দরদ মাখা গলা কটা পাবে? আরশি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, সে প্রতিবাটের সঙ্গে কোনো বাদ্যযন্ত্র নেবে না, খালি গলায় গাইবে। শরীফুল আলম অনেক বুঝালো, কিন্তু লাভ হলো না। গম্ভীর শরীফুল আলম শেষ পর্যন্ত খালি গলেই রেকর্ডিং করালেন। আরশি জানে না কেমন হয়েছে, সে কি পাঠ করেছে। এতগুলো ক্যামেরার সামনে তার খুব ভয় হচ্ছিল, কিন্তু সে একবারই শেষ করেছে। চলে আসার সময় শরীফুল আলম গম্ভীর হয়েই থাকলেন, কিছু বললেন না কেমন হয়েছে। আরশিও জানতে চাইল না, জেনে কি হবে, সে তো আর কখনো এসব করবে না। এর 15 দিন পর অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো বিটিভিতে। হোস্টেলের টিভি নষ্ট থাকায় আরশি অনুষ্ঠানটি দেখতে পারল না। তবে তার পরের কয়েকদিনে আরশিকে নিয়ে কয়েকটি পত্রিকায় বিনোদন পাতায় প্রতিবেদন ছাপা হলো। টেলিভিশন চ্যানেলে অসংখ্য দর্শকের ফোন আর চিঠি আসতে লাগলো। দর্শকরা
প্রোগ্রামটি আবার দেখতে চায়। প্রোগ্রামটি পরের মাসে পুনঃপ্রচারিত হলো। কোন এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ তাদের ঘরের লাইট অফ করে দিয়ে টেলিভিশনের আবছা আলোয় খালি গলায় আরশির পাঠ করা সেই পুঁথি শুনতে শুনতে কেঁদে বুক ভাসালো। তাদের বুকের ভেতর যেন হু হু করে বইতে লাগলো উত্তরে হাওয়া। কি এক অধরা হাহাকার ভেসে রইল তাদের বুকের অলিগলি, মাঠঘাট, বিরান প্রান্তর জুড়ে। বিস্তৃত অনুভূতিরা যেন আবার জেগে উঠল অপার মমতায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস আরশিনগর। আজ শুনলেন দ্বাদশ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।